একাদশ দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি পলাশ দেবনাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের পাঠের অধ্যায় চতুর্থ অধ্যায় অণুজীব। ভিডিওটি দেখো এবং আজকের পাঠ সম্পর্কে ধারণা করো। In December 2019, China notified the World Health Organization of several cases of human respiratory illness, a disease later named COVID-19. The virus causing this disease is known as severe acute respiratory syndrome coronavirus 2. The disease ভিডিওটি দেখে নিশ্চয় ধারণা করতে পেরেছো আজকের পাঠ ভাইরাস। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভাইরাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বলতে পারবে, ভাইরাসের গঠন বর্ণনা করতে পারবে, ভাইরাসের প্রকারভেদ ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। বিভিন্ন ধরনের ভাইরাস, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি HIV ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, ইবোলা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, র্যাবিস ভাইরাস, ব্যাকটেরিওফাজ, প্যাপিলোমা ভাইরাস, রোটা ভাইরাস, হার্পিস ভাইরাস। ভাইরাস কি? বিভিন্ন বিজ্ঞানী ভাইরাসকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ভাইরাস আবিষ্কার: বিজ্ঞানী আইভানোভস্কি 1892 সালে তামাকের মোজাইক রোগের কারণ ভাইরাস বলে উল্লেখ করেন। পরবর্তীতে বিজ্ঞানী ডব্লিউ.এন. স্ট্যানলি 1935 সালে তামাকের মোজাইক পাতা থেকে ভাইরাস ক্লাসিত করতে সক্ষম হন। ভাইরাসের বৈশিষ্ট্য: ভাইরাস জীব এবং জড় বস্তুর মধ্যবর্তী একটি সত্তা, কাজেই এতে যেমন জীবের বৈশিষ্ট্য রয়েছে তেমনি জড় বস্তুর বৈশিষ্ট্যও রয়েছে। আমরা এখানে ভাইরাসের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছি, যেমন বিপাকীয় এনজাইম নেই, ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক, ভাইরাস প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, ভাইরাস জীবকোষের অভ্যন্তরে বংশবিস্তার করে, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। এর মধ্যে প্রথম তিনটি বৈশিষ্ট্য হচ্ছে জড় বস্তুর বৈশিষ্ট্য এবং পরবর্তী তিনটি বৈশিষ্ট্য হচ্ছে জীব বৈশিষ্ট্য। ভাইরাসের প্রকারভেদ: ভাইরাসকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে একে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন আকৃতি অনুযায়ী, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী, বহিস্থ আবরণ অনুযায়ী, পোষক দেহ অনুযায়ী। আকৃতি অনুযায়ী দণ্ডাকার, গোলাকার, বহুভুজাকার, ব্যঙ্গাচিয়াকার, সূত্রাকার, ডিম্বাকার। নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। বহিস্থ আবরণ অনুযায়ী আবরণহীন ভাইরাস, আবরণযুক্ত ভাইরাস। পোষক দেহ অনুযায়ী উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ ও সায়ানোফাজ। আকৃতি অনুযায়ী ভাইরাসের চিত্রগুলো আমরা এখানে দেখব। দণ্ডাকার টোবাকো মোজাইক ভাইরাস, গোলাকার HIV ভাইরাস, বহুভুজাকার হার্পিস ভাইরাস, ব্যঙ্গাচিয়াকার টিটুফাস, সূত্রাকার ইবোলা ভাইরাস, ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি অনুযায়ী ডিএনএ ভাইরাস ভ্যাকসিনিয়া, আরএনএ ভাইরাস পোলিও ভাইরাস। বহিস্থ আবরণ অনুযায়ী আবরণহীন টিটুফাস, আবরণীযুক্ত HIV ভাইরাস। পোষক দেহ অনুযায়ী উদ্ভিদ ভাইরাস বিন ইয়েলো ভাইরাস, প্রাণী ভাইরাস ভ্যাকসিনিয়া, ব্যাকটেরিওফাজ T4,
সায়ানোফাস প্লেকটোনেমা। ভাইরাস সম্পর্কিত অন্যান্য তথ্য: ভিরয়েড, প্রিয়ন ও ভিরিয়ন। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে। ভিরয়েড এরা একসূত্রক বৃত্তাকার আরএনএ অণু যা কয়েকশত নিউক্লিওটাইড দ্বারা গঠিত এবং খুবই ক্ষুদ্র। প্রিয়ন সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়ন। ধারণা করা হয় ম্যাড কাউ রোগ এদের মাধ্যমে হয়ে থাকে। ভিরিয়ন সংক্রামক ক্ষমতা সম্পন্ন একটি সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। টি2 ব্যাকটেরিওফাজের গঠন। ব্যাকটেরিওফাজ বলতে আমরা বুঝি যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং সেখানে সংখ্যা বৃদ্ধি করে তাদেরকে বলা হয় টি2 ব্যাকটেরিওফাজ। এখানে আমরা টি2 ব্যাকটেরিওফাজের গঠন সম্পর্কে জানব। টি2 ব্যাকটেরিওফাজ মূলত দুটি প্রধান অংশে বিভক্ত, একটি হচ্ছে মাথা, অন্যটি হচ্ছে লেজ। প্রথমে আমরা ভাইরাসটির বিভিন্ন অংশগুলো দেখে নিব। এটি হচ্ছে ডিএনএ সূত্র, এটি হচ্ছে ক্যাপসিড, এটি কলার, স্পর্শক তন্তু, বেস প্লেট, স্পাইক। ভাইরাসের মস্তকটি ষড়ভুজ আকৃতির এবং এর অভ্যন্তরে একটি দ্বিসূত্রক ডিএনএ অণু পেঁচানো অবস্থায় থাকে। মস্তকের দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে, প্রস্থ 65 ন্যানোমিটার। ডিএনএ সূত্রটি প্রায় 60,000 নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত এবং এখানে 150টি জিন থাকে। লম্বা অংশটি হচ্ছে লেজ। লেজের দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার। লেজের ভিতরের অংশটি ফাঁপা। লেজ এবং মস্তকের সংযোগস্থলে অংশটি হচ্ছে কলার। লেজের সর্বশেষ অংশটি যে চাকতির মতো অংশটি, এটি বেস প্লেট এবং তার নিচে থাকে স্পাইক। বেস প্লেটের সাথে 6টি স্পর্শক তন্তু যুক্ত অবস্থায় থাকে। এই হলো টি2 ব্যাকটেরিওফাজের সাধারণ গঠন। টোবাকো মোজাইক ভাইরাসের গঠন। আমরা এই অংশটি যদি বর্ধিত আকারে দেখি তাহলে এরকম দেখতে পাবো। এই অংশটি হচ্ছে আরএনএ সূত্র, এই অংশটি ক্যাপসিড আবরণ, আর এই ক্যাপসিড আবরণটি অসংখ্য অণু একক দ্বারা গঠিত, যেটিকে বলা হয় ক্যাপসোমিয়ার। টিএমবি মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য 280 থেকে 300 ন্যানোমিটার এবং এটি প্রস্থে সাধারণত 18 থেকে 20 ন্যানোমিটার হয়ে থাকে। এর আরএনএ সূত্রটি প্রায় 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। ভাইরাসের বংশবৃদ্ধিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: লাইটিক চক্র বা ভাইরোলেট চক্র, লাইসোজেনিক চক্র বা টেম্পারেট দশা। টি সিরিজভুক্ত ফাজে লাইটিক চক্র এবং ল্যামডা ফাজে লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। এখানে টি সিরিজভুক্ত ফাজ বলতে টি2, টি4, টি6 এই ফাজ ভাইরাসগুলোকে বোঝায়। আমরা এখানে দু ধরনের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। টি2 ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র। তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করো এবং 1 নম্বর অংশে দিকে লক্ষ্য করো। এখানে টি2 ব্যাকটেরিওফাজটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সাথে সংযুক্ত হয়েছে। সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে একটি ভাইরাস রিসেপ্টর সাইট থাকে। সেই অংশের প্রোটিন এবং ভাইরাসের ক্যাপসিডের মিলিত বিক্রিয়ার ফলে এখানে ভাইরাসটি ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত স্থাপন করে। ভাইরাসের লেজের অংশটির সংকোচনের ফলে ব্যাকটেরিয়ার প্রাচীরে চাপ সৃষ্টি হয় এবং ভাইরাসের ডিএনএ অণুটি ব্যাকটেরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে। তখন বাইরে প্রোটিনের আবরণটি বাইরেই থেকে যায়। ব্যাকটেরিওফাজের ডিএনএটি
ব্যাকটেরিয়ার কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর কোষের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বিশেষ ধরনের এনজাইম নিঃসৃত করে ব্যাকটেরিয়ার ডিএনএ-কে খণ্ড-বিখণ্ড করে ফেলে এবং ফাজ ডিএনএটি তখন ওই ব্যাকটেরিয়ার নিউক্লিওটাইড, তারপর টিআরএনএ এবং অন্যান্য যে কোষীয় উপাদান সেগুলো ব্যবহার করে সে তার অনুলিপন সংগঠিত করে এবং অসংখ্য ফাজ ডিএনএ অণু তৈরি করে। একই সাথে প্রোটিন কোড তৈরি হয়। সেক্ষেত্রে মস্তক, লেজ, স্পাইক এগুলো আলাদা আলাদাভাবে গঠিত হয় এবং পরবর্তীতে প্রত্যেকটি প্রোটিন মস্তকের ভিতরে একটি করে ডিএনএ খণ্ড প্রবেশ করে এবং পরবর্তীতে লেজ, বেস প্লেট, স্পর্শক তন্তু ও অন্যান্য অংশ যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ফাজ ভাইরাসে রূপান্তরিত হয়। অসংখ্য ফাজ ভাইরাস সৃষ্টি হওয়ার ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে চাপের সৃষ্টি হয় এবং সেখানে একটি এনজাইমের প্রভাবে কোষ প্রাচীরটি বিদীর্ণ হয় এবং ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আসে। এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হওয়ার ঘটনাকে লাইসিস বলে। প্রত্যেকটি পূর্ণাঙ্গ ফাজ ভাইরাস তখন নতুন ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে। এভাবে লাইটিক চক্রের মাধ্যমে একটি ভাইরাস হতে অসংখ্য ভাইরাস সৃষ্টি হয়ে থাকে। ল্যামডা ফাজের লাইসোজেনিক চক্র, এই চিত্রটি তোমরা খেয়াল করো। এখানে পূর্বের ন্যায় ল্যামডা ফাজ ভাইরাসটি ব্যাকটেরিয়ার পৃষ্ঠলগ্ন হয় এবং ব্যাকটেরিয়ার অভ্যন্তরে ডিএনএ অণু প্রবেশ করায়। পরবর্তীতে নিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ব্যাকটেরিয়ার ডিএনএর একটি নির্দিষ্ট অংশ কেটে যায় এবং ল্যামডা ডিএনএটি সেখানে যুক্ত হয়। ফলে এই অবস্থাকে বলা হয় প্রোফাজ। পরবর্তীতে ব্যাকটেরিয়াটি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং প্রত্যেকটি অপত্য ল্যামডা ফাজে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ যুক্ত অবস্থায় থাকে। এভাবে এই ব্যাকটেরিয়াগুলো যতবার বিভাজিত হবে প্রত্যেকবারই প্রত্যেকটি কোষে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ যুক্ত অবস্থায় থাকবে। এক্ষেত্রে স্বতন্ত্র ভাইরাস গঠিত হয় না। তবে ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে ল্যামডা ফাজের ডিএনএটি বিচ্ছিন্ন হয়ে পূর্বের লাইটিক সাইকেলের অনুসরণ করে অসংখ্য ভাইরাস সৃষ্টি করে আবার কোষ বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসতে পারে। লাইটিক ও লাইসোজেনিক চক্রের পার্থক্য। দুই ধরনের চক্রের ভিতরে তোমরা নিশ্চয়ই কিছু পার্থক্য লক্ষ্য করেছো, সেগুলো একটু লক্ষ্য করো এখানে। যেমন লাইটিক চক্রে ভাইরাসটি সম্পূর্ণরূপে কোষকে বিদীর্ণ করে ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আসে। আর লাইসোজেনিক চক্রে পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয় না। লাইটিক চক্র এটি সাধারণত টি সিরিজভুক্ত যে ফাজগুলো আছে অর্থাৎ T2, T4, T6 এই ভাইরাসে সংগঠিত হয়। আর লাইসোজেনিক চক্র ল্যামডা ফাজে সংগঠিত হয়। লাইটিক চক্র একবার সংগঠিত হলে এখানে সেখানে অসংখ্য ভাইরাস সৃষ্টি হতে পারে। আর লাইসোজেনিক চক্র একবার সংগঠিত হলে সেখানে দুটি ভাইরাস জিনোমযুক্ত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। লাইটিক চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর লাইসোজেনিক চক্রে ভাইরাস ডিএনএর সংখ্যা বৃদ্ধি ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানবো। এখানে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বলতে ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা দুটি বোঝায়। তবে ভাইরাসের উপকারিতার থেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি, কারণ এরা মানুষ, গবাদি পশু এবং উদ্ভিদে বিভিন্ন ধরনের রোগ
সৃষ্টি করে। ভাইরাসের অপকারিতা, মানবদেহে যে সমস্ত রোগ সৃষ্টি করে সেগুলো এখানে আমরা দেখব, যেমন বসন্ত, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, ডেঙ্গু, হেপাটাইটিস, চিকুনগুনিয়া, কোভিড-19 এগুলো ভাইরাসজনিত মানবদেহের রোগ। উদ্ভিদ দেহের রোগ, যেমন তামাকের মোজাইক, সিমের মোজাইক, আলুর লিফ রোল, পেঁপের লিফ কার্ল, সিমের ক্লোরোসিস, ধানের টুকরো এগুলো ভাইরাস ঘটিত উদ্ভিদ দেহে রোগ। গবাদি পশুর রোগ, যেমন গরুর বসন্ত রোগ, গবাদি পশুর খুরা রোগ, গবাদি পশুর জলাতঙ্ক। ভাইরাসের অন্যান্য অপকারিতা, যেমন এরা কিছু উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আলোচিত এইডস রোগের কারণ ভাইরাস। ইবোলার কারণে আফ্রিকায় মহামারী দেখা দেয়। নিপা ভাইরাসের কারণে দক্ষিণ এশিয়ায় অনেকে মারা যায়। সার্স ভাইরাসের কারণে চীন, তাইওয়ানে অনেক লোক মারা যায়। 2008 সালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বার্ড ফ্লু মহামারী আকারে দেখা দেয়। সোয়াইন ফ্লুর কারণে 2015 সালে ভারতে 2100 লোক মারা যায়। করোনা ভাইরাসের কারণে 2020 সালে বিশ্ব মহামারী দেখা দেয়। ভাইরাসের উপকারিতা, এত সব অপকারিতার পরও ভাইরাস আমাদের কিছু উপকার করে, সেগুলো হলো যে ভাইরাস ঘটিত যে রোগ অর্থাৎ বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস ইত্যাদি রোগের টিকা ওই সংশ্লিষ্ট ভাইরাস থেকেই তৈরি করা হয়। ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ যেমন কলেরা, আমাশয়, টাইফয়েড এই রোগের ঔষধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করা হয়। কিছু ক্ষতিকর কীটপতঙ্গ এবং ব্যাকটেরিয়া দমনে ভাইরাস ব্যবহৃত হয়। ভাইরাসজনিত রোগ, পেঁপের রিং স্পট রোগ, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। পেপিয়া রিং স্পট নামক ভাইরাস দ্বারা এই রোগ সংঘটিত হয়। এই রোগের লক্ষণগুলো হলো আক্রান্ত হওয়ার 1 সপ্তাহের মধ্যে পাতায় হলুদ মোজাইকের ন্যায় রিং স্পট তৈরি হয়, পাতা ছোট হয়ে যায়, গাছ খর্বাকৃতি হয়ে যায়। এই রোগ প্রতিকার বা প্রতিরোধ করতে গেলে সেক্ষেত্রে আক্রান্ত গাছ তাড়াতাড়ি তুলে ফেলে পুড়িয়ে ফেলতে হবে, অথবা আক্রান্ত বাগান পরিত্যাগ করে নতুন বাগান তৈরি করে এই রোগ এড়িয়ে যাওয়া যায়। হেপাটাইটিস, হেপাটাইটিস মানবদেহে যকৃতে সংঘটিত একটি রোগ। এটি বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে, যেমন হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসের আক্রমণে এই রোগ হয়। তবে এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক যেটি সেটা হচ্ছে হেপাটাইটিস বি। লক্ষণগুলো নিম্নরূপ, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির চোখ এবং মূত্র হলুদ হয়ে যায়, ক্ষুধামন্দা বমি বমি ভাব হয়, সবসময় অস্বস্তি বোধ হয়। এই রোগ প্রতিকার বা প্রতিরোধ করতে গেলে যেটা করতে হবে সেটা হলো শিশু বা যে কোনো বয়সের ব্যক্তিকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিয়ে এই রোগ প্রতিরোধ করা যায়। ডেঙ্গু জ্বর, ডেঙ্গু এডিস মশা বাহিত ফ্লাভি ভাইরাস সংঘটিত রোগ। এই রোগের লক্ষণগুলো হলো তীব্র মাথা ব্যথা, প্রচন্ড জ্বর হয়, অস্থিসন্ধিগুলোতে প্রচন্ড ব্যথা এবং চামড়ার নিচে রক্তক্ষরণ হয়, চোখে রক্ত জমাট বাঁধে এবং পেটে ব্যথা হয়। এই রোগগুলো প্রতিরোধ করতে গেলে বা প্রতিকার করতে গেলে এডিস মশার আবাস নষ্ট করতে হবে, চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে, আক্রান্ত ব্যক্তিকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠের বিষয়। সবাইকে ধন্যবাদ।